শীতের আগমনীতে বাড়িতেই প্রথম ফুলকপি এলো। তো এই ফুলকপি দিয়েই সুন্দর একটা নিরামিষ পদ আজকে বানিয়ে ফেলেছিলাম। ও বাড়িতেও বাবা মায়ের জন্য পাঠিয়েছিলাম অল্প করে। মা তো ফোন করে অবাক, বলল যে কিরে এই নিরামিষ আইটেমটা বাইরে থেকে অর্ডার করেছিস বুঝি? আমি বললাম না না, এটা আমি নিজেই ঘরে বানিয়েছি। তাই তোমাদেরও বলছি শিখে নাও। একদম কম খরচে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন বানিয়ে ফেলতে পারো ফুলকপির রেজালা। খুব চটজলদি হয়ে যায়, আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো এরকম টেস্টি ফুলকপির রেজালা। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মিডিয়াম সাইজের কয়েক টুকরো ফুলকপি কেটে নিয়ে এখানে নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি। অবশ্যই নুনটা ইউজ করবে সেদ্ধ করার সময়, তাতে সেদ্ধটা খুব ভালোভাবে হয়। তো যতক্ষণে ওখানে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে, এখানে আমি একটা মশলা বানিয়ে নেবো। মশলার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আদা। যেহেতু নিরামিষ রান্না তাই আদা কিন্তু এখানে লাগবেই। তাই ভালোভাবে আদাগুলো এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে টুকরো টুকরো করে কেটে নেবো। আদা দিতেই হবে, তবে পরিমাণ অনুযায়ী। বেশি আদা দিলে পারে কিন্তু আদার একটা আলাদা ঝাঁজ থাকে, সেটা বেশি হয়ে যায়। তাই দেখো আমি এখানে টুকরো টুকরো করে ছোট ছোট করে আদাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। এই পরিমাণে আমার আদাটা লাগছে, বাদ বাকিগুলো আমি সরিয়ে নেবো। আদাটাকে এখানে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে কেটে রাখা আদাগুলোকে অ্যাড করে দেবো। যে কোনো পেস্ট তৈরি করার সময় এই ধরনের ইনগ্রিডিয়েন্ট গুলো আমি যতটুকু পারি আহ টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করি, একদম ছোট ছোট করে টুকরো করি, যাতে মিক্সারের ব্লেডটা নষ্ট না হয় আর পেস্টটাও খুব ভালোভাবে স্মুথলি হয়ে যায়। তো এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে জল, যেটা পেস্টটা স্মুথ হতে সাহায্য করবে বা বাটতে ভালো হয়, সুবিধা হয় তার জন্য 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে না ঝালটা আমি আবার বুঝতে পারি না, যদি বেশি হয়ে যায় এই জন্য একটু কম কম করেই কাঁচা লঙ্কাগুলো ইউজ করি। আর এটা যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তাই ঝালের পরিমাণটা কিন্তু বুঝে শুনে নিতে হবে। এখানে দেখো আমার পেস্ট হয়ে গেছে। কি ভালো গন্ধ উঠেছে একটা। তো আদা আর কাঁচা লঙ্কার একটা আলাদা ঝাঁজ থাকে, তাই ব্যালেন্স করে কিন্তু অবশ্যই ঝালটা দিতে হবে। তো ওদিকে আমার মশলা পেস্ট হয়ে গেছে, এদিকে আমার কপিটাও সেদ্ধ হয়ে এসছে। কপি সেদ্ধ হবে বুঝতে পারবে যখন এরকম জলটা কিন্তু হালকা গ্রিন কালারের হয়ে যাবে, আর কফি সেদ্ধ হওয়ার একটা আলাদা গন্ধ ওঠে। তো সেটা হয়ে গেলে বুঝতে পারবে যে কপিটা ভাপানো হয়ে গেছে। এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আজ ছিল কার্তিক পুজোর দিন, তাই বাড়িতে ছোট করে একটু কার্তিক পুজো হয়েছে। এই নিয়ে 2 বছর হলো পুজো করছি, তাই রান্নাটাও একটু স্পেশাল ভাবে করা। সবাই খাবে তো, বাড়ির লোকেরা। তো দেখো এখানে কড়াইয়ের যে এক্সট্রা জলটা ছিল, সেদ্ধ করা জলটা ফেলে দিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি। যতক্ষণে কড়াই গরম হচ্ছে, এদিকে কতগুলো দারচিনি আমি নিয়ে নিচ্ছি। এগুলোকে এবার ভালোভাবে থেতো করে নিচ্ছি। অনেকে কি করে তেলের ওপরে একটু গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দেয়, কিন্তু আমি গরম মশলাটাকে একটু থেতো করে দেওয়াটাই পছন্দ করি। তাতে কি হয়, রান্নাতে না ওই গরম মশলার স্বাদটা বা ফ্লেভারটা ভালোভাবে মেশে। কড়াই আমার গরম হয়ে গেছে, বেশ কিছুটা সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে রাখাই ভালো, কারণ ছাঁকা তেলে কপিগুলো ভাজা হবে। এই রান্নাটার জন্য সাদা তেল ইউজ করাটাই ভালো, কারণ সর্ষের তেলে খুব একটা ভালো এটা হবে না। এটা বলে রাখা ভালো যে এই রান্নাটায় কিন্তু একটু তেল বেশি হয়। রান্নার শেষে দেখবে অনেক সময় তেল গড়িয়ে আসছে বা একটু তেল তেলে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু মানে তেলের পরিমাণ বেশি হওয়ার জন্য নয়। মশলা কষানোর সময় মশলা একটা তেল ছাড়ে, যেহেতু এতে বাদাম আছে, চালমগজ আছে, তো এই জিনিসগুলো রান্নাতে যখন ইউজ করা হয় কষাবার পর কিন্তু এরা একটা এক্সট্রা তেল ছাড়ে। তো রান্নাটা যখন হয়ে যাবে, অনেকটা তেল কিন্তু এটা ছেড়ে দেবে। তো তার জন্য রান্নাটা কিন্তু একটু তেল তেলে হয়। তো কফিগুলো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর আমি বেশ কিছুটা নুন দিয়ে ভালোভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কফিটা কিন্তু একদম লাল লাল করে ছাকা তেলে ভেজে নিতে হবে। যত কফি ভাজা হবে ততই কিন্তু রান্নার টেস্টটা আরো বেশি হবে এই রান্নাটায়।
আর মাথায় রাখতে হবে যে কফিটা যেন একটু কম সেদ্ধ হয়। কম সেদ্ধ হলে পারে না ভাজতে সুবিধা হবে। আর না হলে আগে থেকেই যদি কফিটা গলে যায়, ভাজার সময় কিন্তু ভেঙে যাবে আর গোটা গোটা থাকবে না। তাই খুব ভালো করে আলতো হাতে এটাকে পাল্টে পাল্টে ভেজে নিতে হবে। পুচকেরা রয়েছে, হাই করে দে। হাই করে দে বুজু, হাই করে দে। বুজুর মুড অফ। প্রজাপতিকে ভয় পাস? হ্যাঁ, প্রজাপতি ইংলিশ কি বল? বাটারফ্লাই। বাটারফ্লাই বানান বল। বাটারফ্লাই বানান বল। পুচকু কি করছিস? ভালো লাগছে তো খেলতে? ঠিক আছে। এখানে হচ্ছে কার্তিকের বাবা সাজগোজ করছে, দেখি। বাহ, ভালো লাগছে। কফিটা এখানে সুন্দরভাবে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর তেল থেকে ছেঁকে নিয়ে ভালোভাবে এটাকে আলাদা পাত্রে তুলে রাখতে হবে। কফিটা যখন সেদ্ধ অবস্থায় দিয়েছিলাম তখন কতগুলো কফি ছিল, এখন দেখো ভাজার পর কিন্তু অল্প হয়ে এসছে। কফি ভালোভাবে যে ভাজা হয়েছে এটা কিন্তু তার একটা পরিচয়। তো ওই একই তেলের মধ্যে দেখো আমি থেতো করে রাখা যে গরম মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে গরম মশলাটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে যখন দেখবে যে একটা গরম মশলার সুন্দর গন্ধ উঠেছে, তখন কিন্তু ওই আগে থেকে যে বেটে রাখা মশলা সেটা আমি এখানে অ্যাড করে দেবো। ওদিকে গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়ে আস্তে আস্তে ওটা যতক্ষণে কষানো হচ্ছে মশলাটা, ততক্ষণে এদিকে আমি আরো একটা মশলা তৈরি করে নেব। সেটা হচ্ছে যে কতগুলো কাঁচা বাদাম আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই বাদাম আর বেশ কিছুটা চালমগজ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে 1 কাপ মতন জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখো ভালোভাবে আমি এটা পেস্ট করে নিয়েছি, কতটা স্মুথ টেক্সচারের হয়েছে। এইটা কিন্তু একটা ক্রিমি ভাব এই রান্নাটার মধ্যে আনতে সাহায্য করবে। আর একটা মশলা আমি এখানে নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা কিন্তু মাস্ট দিতেই হবে। এটা আমি এখানে আলাদা করে দিয়েছি। তোমরা চাইলে যে আদা কাঁচা লঙ্কাটা বাটলে তখন তার সাথেই কিন্তু বাটার পর এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ করে দিয়ে দিতে পারো। তবে রেশিওটা ঠিক রাখতে হবে। যদি 3 চামচ ধনে গুঁড়ো দেওয়া হয় তাহলে 2 চামচ জিরে গুঁড়ো দেওয়া হবে। আর যদি কেউ 2 চামচ ধনে গুঁড়ো দেয় তাহলে 1 চামচ জিরে গুঁড়ো। এইভাবে এই রেশিওতে মশলাটা বানিয়ে তৈরি করে রাখতে হবে। দেখো আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি সিমে করে কষাতে দিয়েছিলাম, তো সেটা আমার হয়ে এসেছিল। তারপর আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর পেস্টটা আমি দিয়ে দিলাম জলে গুলে। এবার এইটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে বাদাম আর চালমগজ বাটাটা বেটেছিলাম ওইটা অ্যাড করে দিলাম। এই সব মশলাগুলোকে কিন্তু এবার একে একে ভালোভাবে হালকা হাতে কষিয়ে নিতে হবে। চেষ্টা করবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কম রাখার। দেখো হালকা হাতে কষাতে কষাতে এটা কিছুটা তেল ছেড়ে আসছে। যখনই তেল ছেড়ে আসবে তখনই অল্প অল্প করে একটু জল দিয়ে আবারও কষিয়ে নেওয়ার চেষ্টা করবে। যতক্ষণ না বাদাম আর চারমগজের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম নুন আর পরিমাণ করে চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখলাম। তো দেখো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। পুরোটা আমার দেখো তেল ছেড়ে এসছে। এটা কিন্তু আমি এক্সট্রা কোনো তেল অ্যাড করিনি। অল্প তেলের মধ্যেই মশলা দিয়েছিলাম। বাদাম থেকে একটা তেল বেরোয়, তো সেইটা কষানোর সময় কিন্তু এক্সট্রা তেলটা ছেড়ে দেয়। এইবার দেখো ভাজা যে কফিটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলা ধোয়া জল যেটা ছিল সেটা আরেকটু কিছুটা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু হয়। কফিও আমার ভাজা আর মশলাও আমার কষানো আছে, তাই অল্প সামান্য একটুখানি ঢাকা দিয়ে এটা কফিটাকে বাদবাকিটা একটু নরম করে নিতে হবে। দেওয়ার পর লাস্টে কিন্তু এই গুঁড়ো গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে রান্না আমার কমপ্লিট করতে হবে। শেষের দিকে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিচ্ছি। এটা যে কোনো রান্নাতেই একটা বিশেষ গন্ধ বা ফ্লেভার অ্যাড করে, তার জন্য আমি এটা দিলাম। এটা অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো। আমার ধনেপাতাটা বিশেষ ভালো লাগে বলে তাই আমি এখানে এটা অ্যাড করলাম। ব্যাস ফুলকপির রেজালা তো আমার কমপ্লিট। তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। তবে এটা গরম গরম খেতে যেও না কিন্তু, আমি এখানে সার্ভ করিনি, কড়াইতেই রেখে দিয়েছি।
ঠান্ডা হলে আরো বেশি দেখতে সুন্দর হবে আর খেতে আরো টেস্টি হবে।